বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়ার ভিসা আবেদনে বাংলাদেশিদের ডকুমেন্টস এখন ভারতে পাঠাতে হয়, বাড়ছে ভোগান্তি। জটিলতা কমাতে উদ্যোগ নেয়ার আহ্বান। মিশিগানে বাংলাদেশিদের 2 দিনের কনসুলার সেবা, 8 ও 9 জুন প্রবাসীদের সেবা দিতে মিশিগানে থাকবে দূতাবাসের ভ্রাম্যমাণ টিম। এবং IELTS ছাড়াই ডেনমার্কে 5টি বৃত্তির সুযোগ, স্নাতকোত্তর পর্যায়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লিবিয়াতে মানব পাচার চক্রের সাথে জড়িত 3 সদস্যকে গ্রেপ্তার এবং রোমেল মিয়া নামে এক ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। মঙ্গলবার সকালে PBI হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন PBI নরসিংদী জেলার ইউনিট ইনচার্জ অতিরিক্ত DIG মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। তিনি বলেন, ভুক্তভোগী রুমেলকে 4 লক্ষ টাকায় লিবিয়ায় নিতে চুক্তি হয় রহমতুল্লাহ নামে এক দালালের সাথে। পরে তাকে ট্যুরিস্ট ভিসায় 2টি দেশ ঘুরিয়ে লিবিয়া নিয়ে অমানসিক নির্যাতন করে এবং 12 লাখ টাকা মুক্তিপণ দাবি করে ভুক্তভোগীর পরিবারের কাছে। PBI এই ঘটনার তদন্তে নেমে রহস্য উদ্ঘাটন করে। আসামিদের ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। মনে কোলে করছি, তাদের হাতে পড়ে ধরে দিয়ে পায়। আমার 2টা মেয়ে আছে, এরকম না বলে। একটা মেয়ের 15 মাস, একটা মেয়ের 5 বছর পার হয়েছে। মানে এগুলো আর তারা শুনতেই রাজি না। তাদের কথা হচ্ছে মানে টাকা লাগবে। বাংলাদেশের যে অংশটা যারা এদেরকে অর্গানাইজ করে এবং টাকা পয়সা লেনদেন করে, এদের একটা বড় অংশ আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং তাদের মাধ্যমেই আমরা রোমেলকে উদ্ধার করতে পেরেছি। এরপরে ভিকটিমের মুখে আমরা অনেক হৃদয় বিদারক ঘটনা আমরা শুনতে পাই এবং বাংলাদেশের অনেক লোক সেখানে বন্দী আছে। অতীতে বাংলাদেশ থেকে সরাসরি অস্ট্রেলিয়ার ভিসা আবেদন করা গেলেও এখন দ্বারস্থ হতে হয় ভারতের, অর্থাৎ ভিসা প্রত্যাশীর নথিপত্র পাঠাতে হয় ভারতে এবং সেখান থেকেই মূল কার্যক্রম পরিচালিত হয়। এতে যেমন বেড়েছে জটিলতা, তেমনভাবেই কমেছে ভিসা পাওয়ার সংখ্যাও। তাই বাংলাদেশ থেকে পুনরায় ভিসা কার্যক্রম চালুর জন্য চেষ্টা চালাচ্ছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। অস্ট্রেলিয়া থেকে মাসুম বিল্লার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এমন সব তথ্য। সর্দার রাজীব জানাবেন বিস্তারিত। অভিবাসন বা উচ্চশিক্ষা অথবা ভ্রমণ বা চিকিৎসা, যে কোনো প্রয়োজনে বাংলাদেশিদের অন্যতম পছন্দের দেশ অস্ট্রেলিয়া। উন্নত বিশ্বের দেশটিতে দিন দিন বাড়ছে বাংলাদেশির সংখ্যাও। তবে 17 কোটির বাংলাদেশে নেই ওশেনিয়ার দেশটিতে যাওয়ার সরাসরি ভিসা প্রক্রিয়া। একটা সময় বাংলাদেশ থেকে সরাসরি অস্ট্রেলিয়ার ভিসা আবেদন করা গেলেও অজানা কারণে বন্ধ রয়েছে সেই কার্যক্রম। ফলে এখন অস্ট্রেলিয়ার যে কোনো ভিসা পেতে সহযোগিতার প্রয়োজন হয় পার্শ্ববর্তী ভারতের। অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের ফলে ভোগান্তি বেড়েছে ভিসা প্রত্যাশীদের। বাংলাদেশের ভিসা প্রসেসগুলো আগে অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশে প্রসেস করা হতো। এখন আমি জানি না কোন অদৃশ্যের বলে, কারণ আপনি জানেন যে লেটলি বাংলাদেশের অনেক বড় বড় ডিসিশন সামহাউ ইন্ডিয়া নেইবারিং কান্ট্রি, বিগ কান্ট্রি, এন্ড বাংলাদেশের পলিটিক্সও সেটা একটা বিগ ইনফ্লুয়েন্স। আমি ওইদিকে যাচ্ছি না, বাট আমার মনে হচ্ছে যে সর্বোপরি মিলিয়ে আমাদের উপরে ইন্ডিয়ার যে একটা মানে কি বলে যে একটা কর্তৃত্ব, সেই একটা প্রেক্ষাপট থেকে যেভাবে হোক নরেন্দ্র মোদী আসার পরই বা একটু আগে থেকেই ভিএফএস এর মাধ্যমে এই প্রসেসটা তারা সেখানে দিয়ে দিল। এদিকে সরাসরি ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া সহজ হলেও ভারতের VFS গ্লোবালের মাধ্যমে কমেছে ভিসার সংখ্যা। এছাড়াও বাংলাদেশিদের তুলনায় ভারতীয়দের ভিসার মেয়াদ অধিক বেশি হওয়ায়ও হতাশ বাংলাদেশি এই কমিউনিটি নেতা। বাংলাদেশির আগে সরাসরি হাই কমিশনে ফেস করলে ভিসা পাওয়ার রেশিওটা যত ইজি ছিল, VFS এর অধীনে যাওয়ার পরে সেখানে একটা দৌরাত্ম্য সৃষ্টি হয়েছে এবং সেই দৌরাত্ম্যের বলেই আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশিদের ভিসা পাওয়ার প্রবণতা বা হার ধীরে ধীরে কমে আসছে। এবং বাংলাদেশি যারা প্যারেন্টস, যে আমি সিটিজেন, আমার প্যারেন্টস এখানে আসবে, আমার প্যারেন্টস পাচ্ছে 5 বছরের ভিসা, ইন্ডিয়ানরা পাচ্ছে 15 বছরের ভিসা। এজন্য অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ পার্লামেন্ট সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন দেশটির মূলধারার রাজনীতিতে যুক্ত বাংলাদেশের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ থেকে সরাসরি ভিসা কার্যক্রম ব্যবস্থা পুনরায় চালুর বিষয়েও পেয়েছেন শক্ত আশ্বাস। আমরা আলহামদুলিল্লাহ এখনো প্রসেসে আছি, আমাদের সামনে আরো 2-3টা অ্যাপয়েন্টমেন্ট আছে। আশা করি আমাদের অ্যাপয়েন্টগুলো সঠিকভাবে এগুলো পেনিয়ং লিসন করবেন এবং বাংলাদেশে ভিসা যে প্রসেসিং যে সেন্টার আগে ছিল, আগে যেভাবে বাংলাদেশের উপকৃত হতো,
এখন সেটা আবার ফেরত আসবে। অভিবাসন নির্ভর অস্ট্রেলিয়ার প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বাংলাদেশিদের অবস্থান। বন্ধুপ্রতিম অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ভিসা কার্যক্রম সহ অভিবাসন খাতের সম্পর্ক আরও সহজ হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমরা একটা স্বাধীন সার্বভৌম কান্ট্রি, আমাদের দেশের ভিসা প্রসেসগুলো হবে গিয়ে দিল্লি থেকে ডিসিশন আসবে। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য 2 দিন ব্যাপী কনসুলার সেবা দেবে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেন জানিয়েছেন, আগামী 8 ও 9 জন প্রবাসীদের সেবা দিতে মিশিগানে অবস্থান করবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। ওই 2 দিন ওয়ারেন শহরের 9 মাইল রায়হান প্লাজায় বাংলাদেশি রেস্টুরেন্ট রান্নাঘরে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে সেবা কার্যক্রম। এই কার্যক্রম সফল করতে সহযোগিতা করছেন মিশিগান স্টেট ও মিশিগান মহানগর আওয়ামী লীগ নেতারা। এ লক্ষ্যে শনিবার স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নেতাকর্মীরা। এদিকে ভ্রাম্যমাণ এই ক্যাম্প থেকে মেশিন রিডেবল পাসপোর্ট, এমআরপি, নো ভিসা রিকোয়ার্ড এনভিআর এবং ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট ডিএনসি সেবা দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস। ইংরেজি দক্ষতায় স্কিল IELTS ছাড়াই 5টি বৃত্তি নিয়ে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে ডেনমার্ক। এই বৃত্তিগুলোর জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশ সহ যে কোনো দেশের শিক্ষার্থীরা। এছাড়াও বিদেশি শিক্ষার্থীদের জন্য সহজেই পাওয়া যায় ডেনমার্কের ভিসা। এই ভিসার মাধ্যমে ইউরোপের 26টি দেশে ভ্রমণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। তাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ড্যানিশ ডিগ্রির জন্য আগ্রহী হতে পারেন বাংলাদেশিরাও। আরও জানাচ্ছেন সর্দার রাজীব। গবেষণা কেন্দ্রিক পড়াশোনা এবং তুলনামূলক কম টিউশন ফির জন্য উচ্চশিক্ষা গ্রহণে এখন আকর্ষণীয় দেশ ডেনমার্ক। বিশেষ করে প্রকৌশল, আইটি ও বিজনেসের জন্য শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উন্নত বিশ্বের এই দেশ। বর্তমানে IELTS ছাড়াই স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে ডেনমার্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। রয়েছে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগও। তাই জেনে নেওয়া যাক IELTS ছাড়াই সেরা কয়েকটি স্কলারশিপ সম্পর্কে। রোস্কিল্ড ইউনিভার্সিটিতে ডেনিশ স্টেট টিউশন ফি ওয়েবার্স অ্যান্ড স্কলারশিপ বৃত্তিটি স্নাতক শিক্ষার্থীদের দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকেরা এই বৃত্তির জন্য সুযোগ পান। এই বৃত্তির আওতায় আবাসন ফি, টিউশন ফি মওকুফ এবং প্রতি মাসে 7,800 ক্রোন দেওয়া হবে। ডেনমার্কের আরেকটি গুরুত্বপূর্ণ বৃত্তির নাম IT ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন স্টেট স্কলারশিপ। প্রতি বছর 3 থেকে 4টি বৃত্তি দেওয়া হয় MSc আবেদনকারীদের। স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিউশন ফি সহ নানান সুবিধা রয়েছে এই স্কলারশিপে। এছাড়াও গবেষণা ভিত্তিক ক্যারিয়ার গড়তে চাওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে ব্যান্টিং ইন্টারন্যাশনাল পোস্ট ডক্টরাল ফেলোশিপ। ফেলোশিপটি ডেনিশ এবং আন্তর্জাতিক উভয় শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত। আরহাজ ইউনিভার্সিটি PhD ফেলোশিপ ইন ডেনমার্ক দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এই বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ অর্থায়নে 30টি PhD এবং ফেলোশিপ দিয়ে থাকে। আরহাজ ইউনিভার্সিটির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদে গবেষণা ও ফেলোশিপের জন্য বেশ কিছু প্রণোদনা বরাদ্দ থাকে। এদিকে ডেনিশ গভর্নমেন্ট স্কলারশিপ শিক্ষার্থীদের সম্পূর্ণ বা মৌলিক জীবনযাত্রার খরচ বহন করে, যার মধ্যে রয়েছে ডেনমার্ক সরকারি বৃত্তি, সাংস্কৃতিক চুক্তির অধীনে ডেনিশ সরকারি বৃত্তি, ডেনমার্কের বিশ্ববিদ্যালয় ও কলেজে ডেনিশ সরকারি বৃত্তি। তাই বিশ্বের অন্যতম সুখী দেশটিতে লেখাপড়ার স্বপ্ন দেখতেই পারেন শিক্ষার্থীরা। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ববাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরো যা থাকবে। বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাজ্যের বার্মিংহামে উদযাপিত হল রবীন্দ্র নজরুল জয়ন্তী। নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। বিরতির পর বিশ্ববাংলায় আরো একবার স্বাগত। বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাজ্যের বার্মিংহামে উদযাপিত হল রবীন্দ্র নজরুল জয়ন্তী ও বর্ষবরণ উৎসব। এতে বাংলা সাহিত্যের এই দুই পুরোধা কবির আদর্শকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানিয়েছেন, বার্মিংহাম সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি সিনকো দাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অলোক চন্দ ও কাকুলি চক্রবর্তী।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাউন্সিলর ও দূতালয় প্রধান স্বর্ণালী চন্দ এবং বিশেষ অতিথি ছিলেন ভারতীয় কাউন্সিলর সহকারী জেনারেল ভালাচিমু মর্গেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রশিদ ভূঁইয়া, নাট্যকার তারেক চৌধুরী, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম ও কোষাধ্যক্ষ লোকমান কাজী সহ অনেকে। এ সময় রবীন্দ্র ও নজরুল চর্চার মাধ্যমে প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানানো হয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল আইন হাইওয়েতে মোহাম্মদ আলমগীর নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত 1টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। মোহাম্মদ আলমগীরের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের সালামত সুকানি বাড়ির মফিজুল্লাহ কোম্পানির ছেলে। নিহত আলমগীরের চাচাতো ভাই মোহাম্মদ রিয়াদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আলমগীর হাইওয়েতে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ল্যান্ড ক্রুজার তার পিকআপকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ আল আইনস্থ আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত এবং আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আবুধাবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিঠু। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জার্মানিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানিয়েছেন, রাজধানী বার্লিনের সারল ট্রেনবার্গের বার্লিন বিএনপির দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক গনি সরকার। সভা যৌথভাবে পরিচালনা করেন বার্লিন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম শিকদার ও সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল ব্যাপারী। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি অপু চৌধুরী, সিনিয়র নেতা নিজামুদ্দিন দোকানদার, মোহাম্মদ পলাশ হানিফ, আনোয়ার হোসেন, গিয়াসউদ্দিন, মাসরুর আলম বাবলি, মোহাম্মদ আলী জীবন, নজরুল ইসলাম সেন্টু ও শাহ আলম সহ অনেকে। চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অসহায় একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরি মানবতা কল্যাণ ফাউন্ডেশন। ওমান প্রতিনিধি পলাশ শীল জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে জানামাত্রই চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করেন সংগঠনের নেতারা। এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুভাষ শীল ও সাগর দাস। শিশুটির খোঁজখবর নিতে সেখানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক পলাশ শীল। এ সময় দগ্ধ শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তারা। বাহরাইনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানিয়েছেন, বাহরাইন শাখা বিএনপির উদ্যোগে মানামা গালফ গেইট হোটেলের এ আয়োজন করা হয়। বাহরাইন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আকবর হোসেন সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ফিরোজ আলম কিরণ ও মাসুদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন, আহসান মাসুদ, সুলতান হাওলাদার শাহজাহান, নাসির উদ্দিন তালুকদার, বাবুল মিয়া, আব্দুল হামিদ, আবু তাহের ও হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন যুব নেতা মুস্তাক আহমেদ, সুমন শাকিল, কবির মাহমুদ, হারিস খলিফা, আমির হোসেন মিরু, কবির মাহমুদ, শাহনিয়াজ, শাখাওয়াত হোসেন, আবুল কালাম রাজ, মোহাম্মদ ফুরকান, মোহাম্মদ জসিমউদ্দিন, সিরাজ মিয়া, এরশাদ, রফিক, আদনান ও মোহাম্মদ সেলিম আহমেদ সহ অনেকে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। অস্ট্রেলিয়ার ভিসা আবেদনে বাংলাদেশিদের ডকুমেন্টস এখন ভারতে পাঠাতে হয়, বাড়ছে ভোগান্তি, জটিলতা কমাতে উদ্যোগ নেওয়ার আহ্বান। মিশিগানে বাংলাদেশিদের 2 দিনের কনসুলার সেবা, 8 ও 9 জুন প্রবাসীদের সেবা দিতে মিশিগানে থাকবে দূতাবাসের ভ্রাম্যমাণ টিম। আইএলটিএস ছাড়াই ডেনমার্কে 5টি বৃত্তির সুযোগ, স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ। এবং বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাজ্যের বার্মিংহামে উদযাপিত হল রবীন্দ্র নজরুল জয়ন্তী, নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। এ ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।